হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা প্রথমেই আন্তরিকভাবে দুঃখিত আমাদের সকল শ্রোতাদের কাছে গল্প একটু দেরিতে আসার জন্য। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক নূপুর চক্রবর্তীর কলমে গ্রামের নাম নিঝুমপুর। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, গ্রামের নাম নিঝুমপুর। কুসুমপুরের নিকুঞ্জ ভবনের আগুন প্রায় নিভে এসেছে। লেলিহান লকলকে শিখা এখন খাদ্যের অভাবে অনেকটাই শান্ত। বিপ্লবীদের আশ্রয় দেওয়ার অপরাধে বিকেলে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল একদল ব্রিটিশ পুলিশ। যদিও সদরে থাকা নিকুঞ্জবাবু সে খবর তখনও অবধি জানতেন না। যখন তিনি এসে পৌঁছালেন ততক্ষণে রাত ভোর হয়ে গেছে। দগ্ধ প্রায় সেই বাড়িটাকে ঘিরে ধরেছে তুলোর মতো কুয়াশা। চারপাশের বাতাসে শুধু পোড়া গন্ধটাই অবশিষ্ট রয়ে গেছে। এমন দৃশ্য বোধহয় কেউ কখনো দেখেনি অথবা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারবে না। কিন্তু নিকুঞ্জ সামন্ত চোখের সামনে এই অকল্পনীয় দৃশ্যটা দেখতে পাচ্ছেন। পোড়া বিছানায় শুয়ে রয়েছে স্ত্রী আলোলিকা। দেহটা পুড়ে কাঠ কয়লার মতো হয়ে গেছে। কোলের কাছে শুয়ে থাকা শিশুপুত্রটির পোড়া হাড় ছাড়া আর তেমন কিছুই নেই। অবশ্য ভগবান তাকে বেশিক্ষণ অদৃষ্টের এই অত্যাচার সহ্য করতে দিলেন না। জ্ঞান ফেরার পর থেকেই সারাদিন ঝিম মেরে বসেছিলেন নিকুঞ্জবাবু। স্ত্রী সন্তানের সৎকার্যের জন্য গ্রামের কাউকে অনুরোধ পর্যন্ত করলেন না, কারণ তিনি জানেন যারা তাকে এই কাজ করতে সাহায্য করবে তাদের কাউকেই রেয়াত করবে না ব্রিটিশ সরকার। পশ্চিম আকাশটা সিঁদুরের মতো লাল রঙে রাঙিয়ে দিয়ে সূর্যটা অস্ত যেতেই দোতলায় নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করলেন তিনি। ছাদের আংটা থেকে ঝোলানো দড়িটা যেন তাকে ব্যঙ্গ করে হালকা হালকা দুলছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার পাল্লা দুটো খুলে দিয়ে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইলেন উদাসভাবে। এক ঝলক ঠান্ডা বাতাস অজানা ফুলের গন্ধ নিয়ে ঘরে ঢুকেই মিলিয়ে গেল। পুকুরের ধার ঘেঁষে বটগাছটা বেহায়ার মতো তরতর করে বেড়ে উঠছে। দূরে কোথাও মন্দিরের ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে কানে। হঠাৎ সদর দরজার বাইরে একদল কুকুর ডেকে উঠতেই এবার জানলার কাছ থেকে সরে এসে চৌকির উপরে উঠে দাঁড়িয়ে ফাঁসটা গলায় পড়ে নিলেন নিকুঞ্জ সামন্ত। এরপরেই ঘটাং করে একটা শব্দ, ক্ষীণ আর্তনাদ, আর কয়েক মুহূর্ত পরেই ঝুলন্ত পায়ের অস্থির দাপাদাপি স্থির হয়ে গেল চিরকালের মতো। বারাসাতে নিজের ফ্ল্যাট থেকে বের হতে হতেই আমাদের অনেক দেরি হয়ে গেল। এতটা দেরি হওয়ার কথা ছিল না অবশ্য। সকাল থেকে ভেবে রেখেছিলাম দুপুর 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে 3টে নাগাদ বেরিয়ে পড়ব, কিন্তু বাঙালির সময় জ্ঞান বলে কথা। খাওয়া দাওয়া সেরে আর আমার সদ্য বিবাহিত স্ত্রী পর্ণার সাজগোজ সম্পূর্ণ হবার পর যখন মালতী মাসির হাতে ফ্ল্যাটের চাবি দিয়ে বের হলাম তখন ঘড়ির কাঁটা 5:30টার ঘর ছাড়িয়েছে। সময়টা কার্তিক মাসের শেষ হলেও আবহাওয়ায় কিন্তু তা একদম মালুম হচ্ছে না। সকাল থেকেই প্যাচ প্যাচে গরম। একটু পাখার নিচ থেকে সরলেই মনে হচ্ছে আমি সমুদ্রে ডুব দিয়ে এসেছি এইমাত্র। তারপর এই মুহূর্তে অফিস ফেরত মানুষ আর গাড়ি গিজগিজ করছে রাস্তায়। ফলে মধ্যমগ্রাম থেকে বেরিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠতেই প্রায় 1.5 ঘন্টা চলে গেল। ভেবেছিলাম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠেই মোটামুটি টেনে দিলে হয়তো রাত 10টা 10:30টার মধ্যে গন্তব্যে পৌঁছে যাব। কিন্তু ভগবান বোধহয় সেদিন বাঙালির সময় জ্ঞানকে শুধু তুলোধনা করে ছেড়ে দিতে চাননি, সাথে একরাশ আলকাতরাও গুলে দিতে চেয়েছিলেন। এক্সপ্রেসওয়েতে উঠতেই দৃশ্যটা দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে গেল, কারণ সামনে যতদূর দেখা যাচ্ছে
ততদূর লম্বা গাড়ির সারি এগিয়ে চলেছে অতি সংকুক গতিতে। ওদিকে আমার পাশে বসা পর্ণা গাড়ির এসি কখনো বাড়িয়ে কখনো কমিয়ে আপন মনে বকবক করতে করতে শুধু বলে চলেছে, ডানলপ দক্ষিণেশ্বর পেরোনোর পরে অবশেষে রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা পাওয়া গেল। যারা কলকাতার মধ্যে গাড়ি নিয়ে যাতায়াত করেন তারা শহর ছাড়িয়ে হাইওয়েতে উঠলেই নিজেদেরকে এক একজন রেসিং কারের চালক বলে মনে করেন। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। রাস্তা যত ফাঁকা হতে শুরু করলো ততই অ্যাক্সিলেটরের উপর আমার পায়ের চাপ ক্রমশ বাড়তে লাগলো। একটু একটু করে গাড়ির স্পিডোমিটারের কাঁটা 60, 80, 100 পেরিয়ে এখন প্রায় 115-র ঘরে। অনেকক্ষণ ধরে অন্ধকার আকাশের দিগন্তে জমাট বাঁধা এক টুকরো কালো মেঘে বিদ্যুৎ চমকাচ্ছিল। গাড়ির কাঁচ তোলা থাকলেও হেডলাইটের আলোয় দুপাশের গাছপালাগুলো দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না এখন বাইরে ঝড় বৃষ্টি নেমেছে। আমি জানলার কাঁচ নামিয়ে এসিটা অফ করে দিলাম। বৃষ্টি ভেজা মাটির গন্ধ নিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা ভেতরে এসে ঢুকলো। এসি চললেও গাড়ির ভেতরটা গুমোট হয়ে উঠেছিল। সেটা কেটে গেল এক নিমেষেই। বুক ভরে একটা নিঃশ্বাস নিলাম। উল্টো দিক থেকে আসা বড় বড় ট্র্যাকের উজ্জ্বল আলোয় কালো পিচের রাস্তা ঝলসে উঠছে বারবার। রাস্তায় টায়ারের শনশন আওয়াজ উঠেই আবার মিলিয়ে যাচ্ছে দ্রুত। প্রায় ঘন্টা 3 হলো একটানা গাড়ি চালিয়েছি। বোধহয় অভ্যেস নেই বলে হাত দুটো টনটন করছে। বাধ্য হয়ে একটা কালভার্টের উপরে গাড়িটা দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এসে একটা সিগারেট ধরাতে যাব এমন সময় পর্ণা ধমকে উঠলো আমাকে। এই, তোমরা পুরুষ মানুষগুলো এরকম কেন বলো তো? যা বাবা, কি আবার করলাম? এত সুন্দর পরিবেশটা সিগারেটের ধোঁয়ায় ভরিয়ে দিচ্ছ। কত সুন্দর চাঁপা ফুলের গন্ধের সাথে একটা মাটির সোঁদা গন্ধ ভেসে আসছিল, সব নষ্ট করে দিলে। তোমাদের মধ্যে কি সৌন্দর্যের কোনো দাম নেই? আমার মনেই ছিল না পর্ণা সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। কুরুক্ষেত্র শুরু হওয়ার আগে আধ খাওয়া সিগারেটটা ফেলে দিয়ে গাড়ি স্টার্ট করলাম আবার। একটু আগেই দিগন্তে যে কালো মেঘটাকে বিদ্যুৎ চমকে দেখেছিলাম সেটা যেন এবার ক্রমশ এগিয়ে আসতে লাগলো আমাদের উপর। একটু পরেই রাতের অন্ধকারকে ফালা ফালা করে মুহুর্মুহু বিদ্যুৎ চমকানোর সাথে সাথে কান ফাটানো আওয়াজ করে বাজ পড়তে শুরু করলো। একবার করে বাজ পড়ছে আর পর্ণা কানে আঙুল দিয়ে মাগো করে চেঁচিয়ে উঠছে। আমি আবার জানলার কাজ তুলে দিলাম। বাজ পড়লেও কিন্তু বাইরে ঝড়ের প্রকোপ তখন অনেকটাই শান্ত হয়ে এসেছে। এবার সামনের উইন্ডস্ক্রিনে একটা দুটো করে জলের ফোঁটা পড়তে শুরু করেছে। কিন্তু এই একটা দুটো ফোঁটা প্রবল বৃষ্টি রূপান্তরিত হতে আন্দাজ মিনিট 2-এর বেশি সময় লাগলো না। বৃষ্টির তোড়ে সামনের রাস্তা কেমন যেন ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে। কাঁচের উপর ওয়াইপার দুটো জল কেটে কেটে চলেছে সপাত সপাত করে। আমি ক্রমাগত হর্ন বাজিয়ে আর আপার ডিপার দিয়ে সাবধানে গাড়ি চালাচ্ছি। মাঝে মাঝে কাঁচের উপর বৃষ্টির ঝাপটা এমন ভাবে আছড়ে পড়ছে যে আমার নিজের ভয় হচ্ছিল এই বোধহয় কাঁচটা গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাবে। হঠাৎ পর্ণা আমার কাঁধে মাথা রেখে আস্তে আস্তে বলল, শহরের বৃষ্টির সাথে এই বৃষ্টি কত আলাদা দেখেছো? বৃষ্টির আবার শহর গ্রাম হয় নাকি? বৃষ্টি মানে বৃষ্টি। তোমার মুন্ডু। শহরে বৃষ্টি হলে তুমি প্রথমে কি করতে? আগে জানলাগুলো দৌড়াদৌড়ি করে বন্ধ করতে, তারপর স্নান সেরে খাওয়া দাওয়া করে প্যান্ট হাঁটু অবধি গুটিয়ে আমাদের পাড়ার রাস্তায় কাদাগোলা জল পেরিয়ে বড় রাস্তায় যেতে বাস ধরতে। আর এখানে দেখো, বৃষ্টি এসেছে যেন অতিথির মতো। প্রকৃতি তাকে বরণ করে নেওয়ার জন্য সব আয়োজন সাজিয়ে রেখেছে। এ তো কবি হয়ে গেলে দেখছি। সত্যি মেয়েটার গলা খুব সুন্দর। একটু আগেই না কিরকম রেগেছিল, আর এখন দেখে মনে হচ্ছে পর্ণা যেন কখনো রাখতেই পারে না। মেয়েদের মন আসলে খামখেয়ালি আবহাওয়ার মতো। এই মেঘের মতো কালো মুখ, আবার পরক্ষণে ঝকঝকে রোদের মতো হাসি। আমি সামনের দিক থেকে চোখ না সরিয়ে ওর মাথায় আলতো ভাবে একটা হাত রাখলাম, আর তখনই আস্তে আস্তে, সাবধানে সাবধানে।
পর্ণার চেঁচামেচির মধ্যেই হঠাৎ ধূপ করে কালো মতন কি একটা জিনিস আমার গাড়ির সাথে ধাক্কা লেগে ডিগবাজি খেয়ে দূরে ছিটকে পড়ল। আমি সাথে সাথে ব্রেক কষে গাড়িটা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি তখনও হয়ে চলেছে অঝোর ধারায়। ঘটনার আকস্মিকতায় আমার বুকের মধ্যে ধপধপ করে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। কিন্তু বাইরে এসে আমি অবাক হয়ে গেলাম, কারণ গাড়ির হেডলাইটের আলোয় সেই সীমানা অবধি কালো কোনো জিনিস চোখে পড়ল না। ওদিকে পর্ণাও উদ্ভ্রান্ত মুখে বেরিয়ে এসেছে গাড়ি থেকে। আমি সন্দেহ দূর করার জন্য আরেকটু এগিয়ে গেলাম। না, কোথাও কিছু নেই। যদিও বৃষ্টির মধ্যে গাড়ি যথেষ্টই আস্তে চালাচ্ছিলাম, তবুও কোনো প্রাণী ধাক্কা খেলে এত তাড়াতাড়ি উঠে পালিয়ে যাওয়া সম্ভব নয়। পর্ণা উদ্বিগ্ন স্বরে আমাকে জিজ্ঞেস করল, কি গো, পাগলের মতো দাঁড়িয়ে কতক্ষণ বৃষ্টিতে ভিজবে? ও তোমার মনের ভুল, এতক্ষণ ড্রাইভ করার অভ্যেস নেই তো, তাই। এতটা ভুল দেখবো পর্ণা? আমি যে স্পষ্ট দেখলাম কালো কি একটা। আরে ধুর, তুমি চলো তো, রাতের বেলায় কি দেখেছো? পর্ণা আমাকে কথাটা শেষ করতে না দিয়ে হ্যাঁচকা টান মেরে গাড়ির কাছে নিয়ে এসে দরজা খুলে একরকম জোর করেই ভেতরে ঢুকিয়ে দিল। তারপর নিজে উঠে বসলো গাড়িতে। আমি স্টিয়ারিং এ মাথা দিয়ে চুপ করে বসে রইলাম। কি হলো, চালাও। আরে এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে থেকো না। আমি পারবো না পর্ণা, আমার হাত কাঁপছে। পর্ণা আমার কাঁধে হাত রেখে ভরসা সুরে বলল, তুমি পারবে, কিচ্ছু হয়নি, অহেতুক ভয় পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, সামনে কোনো ধাবা বা হোটেল পেলে সেখানে ঘন্টাখানেক রেস্ট নিয়ে নেবো, কেমন? কাঁপা কাঁপা হাতে চাবি ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিলাম আবার। পর্ণা মোবাইলে ম্যাপ খুলে কাছাকাছি কোথাও হোটেল আছে কিনা খুঁজতে শুরু করলো। এদিকে বৃষ্টির কোনো বিরাম নেই। প্রায় মিনিট 30 গাড়ি চালানোর পর আমারই প্রথমবার কেমন যেন একটু খটকা লাগলো, কারণ এই 30 মিনিট ধরে উল্টো দিক থেকে কোনো গাড়ি আসেনি বা আমাদের পেছন থেকে কোনো গাড়ি ওভারটেক করেনি। হাইওয়ে কি এতটাই নিস্তব্ধ হয়ে ওঠে বৃষ্টির রাতে? কত দূরে এলাম আমরা পর্ণা? ঠিক বুঝতে পারছি না গো, নেটওয়ার্ক খুব দুর্বল, ম্যাপটাও ঠিকভাবে আপডেট হচ্ছে না। কথা বলতে বলতেই অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলাম। কাঁচের উপর ওয়াইপারটা জল কাটার পরেও সমস্ত কাঁচ জুড়ে আড়াআড়ি অনেকগুলো সাদা দাগ ফুটে উঠছে বারবার। বাধ্য হয়ে জানলার কাঁচটা নামানোর পরে ঘন অন্ধকারের মধ্যে প্রথমে যে দৃশ্যটা চোখে পড়ল, তাতে অজান্তেই আমার সমস্ত মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। কারণ আমাদের গাড়ি কোনো হাইওয়ে দিয়ে চলছে না, বরং কাদা ভর্তি একটা মেঠো পথ দিয়ে ছুটে চলেছে। ইবড়ু খেবড়ু রাস্তাতে গাড়ির চাকায় সেই কাদা জল ছিটকে সামনের কাঁচে লাগছে। আমি আবার গাড়ি থামালাম। কি হলো, আবার গাড়ি থামালে কেন? একবার বাইরে দেখো। পর্ণা আমার কথা মতো উৎসুক চোখে বাইরে তাকালো। তারপর বিস্ময় মিশ্রিত ভয়ার্ত কণ্ঠে প্রায় আর্তনাদ করে উঠল, হায় ঈশ্বর, আমরা কোথায় এসে পৌঁছেছি? কোথায় এসে পৌঁছেছি সেটা বলতে পারবো না, তবে আমরা যে রাস্তা হারিয়েছি সেটা নিশ্চিত। এবার কি হবে? আমি কোনো জবাব না দিয়ে গাড়ি থেকে নেমে এলাম। একটু আগে বৃষ্টিতে ভেজা জামা কাপড়গুলো মোটামুটি গায়ে শুকিয়ে গেছিল, এখন আর একবার ভিজল। চারিদিকে জমাট বাঁধা অন্ধকার। সামনে গাড়ির হেডলাইটের আলোয় দেখলাম রাস্তা জুড়ে ঘোলা জলের স্রোত বয়ে যাচ্ছে। দুপাশে ধানি জমি পুরো জলের তলায়। নিজেকে যেন নির্জন দ্বীপে আটকে পড়া কোনো এক নাবিকের মতো মনে হচ্ছে এই মুহূর্তে। আমি নিষ্ফল হব জেনেও অনেকবার হর্ন বাজালাম, তবে এত দুর্দশার মধ্যেও মনের গভীরে কোনো একটা আশার সঞ্চার হলো। কারণ বৃষ্টির তেজটা হঠাৎ করেই একদম কমে গিয়ে একেবারে বন্ধ হয়ে গেল। বৃষ্টিটা কমে গেলে
আশা করি জলটা নামতে বেশি সময় লাগবে না, তারপর একটা ব্যবস্থা না হয় করা যাবে। ঠিক এমন সময় আমার নজরে পড়ল জলের মধ্যে দিয়ে দুটো ছোট ছোট আলোর বিন্দু যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আলোগুলো স্থির নয়, কখনো উঠছে আবার কখনো নামছে। ভয় হলো, কি ওটা? কোনো জন্তু নয় তো? এই মুহূর্তে আমার উপর কেউ ঝাঁপিয়ে পড়লে নীরবে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। একটু আগের কাঁপুনিটা আবার ফিরে আসছে আমার মধ্যে। দ্রুত গাড়ির ভেতরে ঢুকে আলো নিভিয়ে কাঁচগুলো তুলে দিলাম। সেই আলোটা আস্তে আস্তে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে। আমি আর পর্ণা প্রায় দম বন্ধ করে অপেক্ষা করে আছি রহস্যময় ওই আলোটা বোঝার জন্য। একটু পরে আলোগুলো গাড়ির কাছাকাছি এসে পৌঁছাতেই একটা বড় পাথর যেন আমার বুক থেকে নেমে গেল। যে আলোর বিন্দুটা আমরা ভয়ানক কোনো জন্তু বলে অনুমান করেছিলাম, আসলে ওটা ছিল লণ্ঠনের আলো। তিনজন লোক ছাতা মাথায় দিয়ে হ্যারিকেন নিয়ে হেঁটে আসছে ধান ক্ষেতের আলের উপর দিয়ে। অন্ধকারের মধ্যে এক টুকরো আশার উদয় হতেই আমি সাত পাঁচ না ভেবে কাঁচটা নামিয়ে পাগলের মতো চিৎকার করে হাতের ইশারা করতেই ওরা থমকে দাঁড়িয়ে পড়ল। ওদের মধ্যে একজন আবার রাস্তায় উঠে হ্যারিকেনটা উঁচু করে গাড়ির জানলার দিকে চেয়ে রইল। ছাতার আড়ালে চলে যাওয়ায় হলদেটে আলোয় প্রথমে লোকটার গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আকুল পাথরে ভেসে থাকার মতো কিছু খড়কুটো পেয়ে আমি সেটাকেই আঁকড়ে ধরতে চাইলাম প্রাণপণে। তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে দরজার হুকে লেগে আমার প্যান্টটা হাঁটুর কাছ থেকে একটু ছিঁড়ে গেল। কিন্তু সেদিকে আমার তখন কোনো ভ্রুক্ষেপ নেই। কোনো গ্যারেজ আছে আশেপাশে? দেখুন না, গাড়িটা খারাপ হয়ে গেল হঠাৎ। আজকের রাতটা যদি... লোকটা হাত তুলে আমাকে থামিয়ে আকাশের দিকে একবার তাকিয়ে হারিকেনটা আরো বেশি হাতের আড়াল করে আমাকে বলল, সে আমি দেখেই বুঝতে পেরেছি, তবে আপনার কপাল খারাপ। গ্যারেজ আছে একটা, তবে এখান থেকে আরো মাইল 10 দূরে। তাছাড়া এই দুর্যোগের মধ্যে সেটা খোলা থাকবে বলে মনে হয় না। এইবার লোকটার মুখ স্পষ্ট দেখতে পেলাম। মাথা ভর্তি টাকের নিচে দুটো ছোট ছোট চোখের নিচে 1 ইঞ্চি পুরো কালি জমে আছে। কুচকুচে কালো ঠোঁট দুটো দেখলেই বোঝা যায় ভদ্রলোক ধূমপানে বেশ সুদক্ষ। গালে হাত বুলোতে বুলোতে লোকটা কিছুক্ষণ ভেবে নিয়ে তারপর বলল, আজকে রাতটা বলে কয়ে নিকুঞ্জ ভবনে কাটাবার ব্যবস্থা করে দিতে পারি। নিকুঞ্জ ভবন? আসলে ওটা একটা জমিদার বাড়ি। বাড়ির আসল মালিক নিকুঞ্জ সামন্ত মারা যাওয়ার পর থেকে এখানে গোটা 10 পরিবার আদিকাল থেকে ভাড়া রয়েছে। যদি চান তো... অবশ্যই। কি বলে যে ধন্যবাদ দেব আপনাদের। লোকটা আমার কথায় কান দিল না, বরং বার কয়েক কেশে ক্ষণক্ষণে গলায় ডাকলো, কনসে, এই হতচ্ছাড়া কনসে, ওনাদেরকে নিকুঞ্জ ভবনে নিয়ে আয়। অপর দুই সঙ্গী তখনও রাস্তার নিচে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে লম্বা লিকলিকে কালো মতন লোকটা আমার কাছে এসে একগাল হেসে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, চলেন বাবু, মা ঠাকুর নিয়ে চলেন। মা ঠাকরেন? এমন সময় হালকা গলা খাকরানির আওয়াজে পেছন ফিরে তাকিয়ে দেখি আমার ঠিক গা ঘেঁষে দাঁড়িয়ে জিজ্ঞাসু চোখে লোকগুলোর দিকে চেয়ে আছে পর্ণা। কথায় কথায় কখন যে সে গাড়ি থেকে নেমে এসেছে খেয়ালই করিনি মোটে। আমি পর্ণাকে বললাম, চলো গাড়ি থেকে রাতে থাকার মতো জিনিসপত্রগুলো নিয়ে নাও। গুছিয়ে নেব মানে? লোকগুলো কে তাই তো জানি না। তাছাড়া এত রাতে, বিশেষ করে বৃষ্টিতে, ওরা ওই জলা জমির মধ্যে কি করছিল? কোনো খারাপ মতলব টতলব নেই তো? তোমরা মেয়েরা না প্রশ্ন করার সময় অসময় বোঝো না। আরে ওরা কে কেন ঘুরছিল তা দেখে আমাদের লাভ কি? আজকে রাতের মতো একটা শেল্টার পাওয়া যাবে, এটাই যথেষ্ট। এখন নাও নাও, গুছিয়ে নাও চট করে। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ইতস্তত করতে করতে পর্ণার চামড়ার হাত ব্যাগে রাতে থাকার মতো কিছু টুকিটাকি জিনিস আর কাপড় চোপড় আর ছাতাটা নিয়ে বেরিয়ে আসতেই আমি গাড়িটা লক করে দিয়ে বললাম, গণেশবাবু,
বলছি, গাড়ি এখানে রাখাটা কি নিরাপদ হবে? মানে আশেপাশে তো বাড়িঘর দেখছি না। না না, আপনি নিশ্চিন্তে থাকুন কর্তা। কত গাড়ি তো। কি একটা বলতে গিয়েও থেমে গেল সে। আমিও আগবাড়ি আর কিছু বললাম না। সে ভদ্রলোক আর ওর অন্য সাথীকে ধন্যবাদ জানিয়ে গণেশের পেছন পেছন হাঁটতে শুরু করলাম। ঝিরঝির করে বৃষ্টিটা আবার শুরু হয়েছে। ব্যাঙ আর ঝিঝি পোকার ডাক ভেসে আসছে আশেপাশ থেকে। আমাদের আগে হ্যারিকেন নিয়ে গুনগুন করে একটা গান গাইতে গাইতে হাঁটছে গণেশ। হ্যারিকেনের আলোয় তার লম্বাটে ছায়া কেমন যেন প্রেতের মতো দেখাচ্ছে। একটু পরেই দুপাশের ফাঁকা জমি শেষ হয়ে লোকালয়ের দেখা পাওয়া গেল। তবে অস্পষ্ট আলোয় বাড়িগুলোর চেহারা দেখে মনে হয় দীর্ঘদিন যেন এসব বাড়িতে কেউ থাকে না। আমরা তিনজন চুপচাপ হাঁটছি তো হেঁটেই চলেছি। আর কতক্ষণ ধরে হাঁটবো তাও জানা নেই। একটা অস্বস্তিকর নৈশব্দ আমাদের তিনজনের মধ্যে বিরাজ করছে। সেটা কাটানোর জন্যই আমি জিজ্ঞেস করলাম, এত ঝড় বৃষ্টির রাতে আপনারা ধান খেতে কি করছিলেন? ফিক করে আবার হেসে গণেশ বলল, আগে মাছ পড়েছে কিনা দেখছিল, জাল বসিয়ে রেখেছি তো বেলা। সামনে তাকাইয়া দেখুন, আমরা চলিয়ে এসেছি। আমাদের রাস্তাটা সামনে একটা পুকুর ঘাটে গিয়ে শেষ হয়েছে। আর তার ভাঙা সিঁড়ির কাছেই বটগাছটা এমনভাবে হেলে রয়েছে যে দেখলে মনে হবে যেন এই বোধহয় জল থেকে উঠে এসে এখানে দাঁড়িয়েছে। আর বটগাছের পেছনে পুকুরের ঠিক ধার ঘেঁষে উঠেছে একটা বেশ বড় দোতলা বাড়ি। জায়গায় জায়গায় রং চটে গেলেও দেখে মনে হচ্ছে বাড়িটা এখনো বেশ মজবুত। তবে বটগাছটা যেভাবে নিজের অস্তিত্বকে ছাড়িয়ে দিচ্ছে, তাতে এই বাড়িটা আর কদিন মজবুত থাকবে তা নিয়ে প্রবল সন্দেহ আছে। দরজার পাশে মার্বেল পাথরের ফলকে লেখা নিকুঞ্জ ভবন। গণেশ গিয়ে বাড়ির লোহার দরজার গায়ে পিতলের সিংহ বসানো মূর্তিটায় টোকা মারতেই বেশ খানিক্ষণ পরে ভেতর থেকে মোটা গলায় কেউ জিজ্ঞেস করলো, আমি গনসা, এই তো দরজা খুলতে হবে যে বাবু। ঝনাত করে ভেতর থেকে শিকল ফেলার আওয়াজ পেলাম। বিচ্ছিরি রকমের শব্দ করে দরজাটা খুলতেই ভেতর থেকে একজন বেশ মোটা সোটা লোমশ ভুঁড়িয়ালা লোক দাঁত খুঁড়তে খুঁড়তে বাইরে বেরিয়ে এসে গণেশকে বলল, বল, কি ব্যাপার? এই বাবুরা রাস্তা ভুল করেই চলে এসেছে। বৃষ্টি বালটা দিন, তা আমাদের কালু কর্তা বললেন যে আজ রাতের মতো এখানেই থাকতে। আমি সুযোগটা পাছে হাতছাড়া হয়ে যায় সেই ভয়ে তাড়াতাড়ি বললাম, আজকে রাতে যে ভাড়া হবে তা আমরা দিয়ে দেব, আপনি টাকা পয়সার ব্যাপারে চিন্তা করবেন না। এই কথা শুনে হেসে উঠল ওরা দুজনে। সে কি হাসি! কাক ভেজা অবসন্ন শরীরে ওদের হাসিগুলো শুনে গা শিরশির করলেও কিছু বলতে পারলাম না। টাকা কাকে দিবি? জ্যোতি বাবু এর বলে কি, এখানে কেউ টাকা নেবেনি। রাত অনেক হলো, ওদিকে কথা দাঁড়াই আছে। আচ্ছা শুনি আমি তাহলে। বলেই কারোর কিছু বলার অপেক্ষা না করে হ্যারিকেনটা তুলে নিয়ে রাস্তার দিকে চলে গেল গণেশ। হ্যারিকেনের আলোটা ধীরে ধীরে বিন্দুর মতো হয়ে মিলিয়ে যেতেই আমরা দুজন ওই লোকটার সাথে ভেতরে ঢুকলাম। সদর দরজা পেরিয়ে প্রথমে একটা বড় ভাঙাচোরা উঠোন, আর তার ঠিক মাঝখানে একটা কুয়ো। কুয়োর পাশে মোমবাতি হাতে ঘোমটা পরা একজন মহিলা একটা ছোট বাচ্চা কোলে নিয়ে আমাদের দিকে ভাষাহীন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল। কেন জানি না মহিলাকে দেখে আমার মনে হলো কোথাও যেন আমি দেখেছি একে। উঠোনের চারপাশে সারি সারি অনেক ঘর, তার বেশিরভাগটাতেই অবশ্য মোমবাতি না হলেও হ্যারিকেনের আলো জ্বলছে। ভূতন, ভূতন, উপরের ঘরের চাবিটা একবার নিয়ে আয় তো বাবা। বলি ডাকার কিছু মুহূর্ত পরেই 10-12 বছরের ফুটফুটে ছেলে ডান হাতে বড় চাবির গোছা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এসে হাজির হলো। লোকটা চাবির গোছাটা হাতে নিয়ে বলল, আসুন। ওটা বুঝি আপনার ছেলে? পর্ণা ছেলেটিকে আদর করতে গিয়েও হাতটা সরিয়ে নিয়ে জিজ্ঞেস করলো, তা অমন খোঁড়াচ্ছ কেন?
পায়ে চোট পেয়েছো নাকি? দস্যিপনা করে আর কি। বৃষ্টিতে ওই বাইরের রাস্তায় লাফাতে গিয়েও কোথাও পড়েছে হয়তো। একবার ভাবলাম কুয়োতলায় দাঁড়ানো মহিলার পরিচয়টা একবার জিজ্ঞেস করি। তারপর আবার ভাবলাম যে কোনো মহিলার পরিচয় জানতে চাওয়াটা ঠিক শোভনীয় হবে না। কথা বলতে বলতে আমরা তিনজন পেঁচানো কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। পর্ণা আমার কানে কানে বলল, বাচ্চাটার গায়ের পোশাকখানার রং দেখেছো? অতটা খেয়াল করিনি। পোশাকটার রং কালো। বাচ্চাটা রাস্তায় লাফাতে গিয়ে, আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেছো, এত বৃষ্টির মধ্যেও উঠোন খটখটে শুকনো থাকে কি করে? মানে কি বলতে চাইছো তুমি? মানে একটু আগে আমাদের গাড়ির সাথে ধাক্কা লেগে ডিগবাজি খাওয়া কালো জিনিসটা কি? কি ননসেন্সের মতো আবল তাবল বকছো? তুমি তো তখন বললে মনের ভুল, আবার এখন এসে বলছো অন্য কথা। পর্ণা চুপ করে রইল। বোধহয় আমার গলার স্বরটা একটু বেশি জোরেই হয়ে গিয়েছিল। দোতলায় উঠে একটা ঘরের তালা খুলতে খুলতে লোকটি মুচকি হেসে বলল, কি আবার হলো? এত চেঁচামেচি কেন? জায়গা পছন্দ হচ্ছে না বুঝি? আরে আমার নাম জ্যোতির্ময় মল্লিক, বুঝলেন? এক চুটকিতে সব সমস্যার সমাধান করে দেব। জোর করে চেহারায় হাসির ভাব এনে বললাম আমি। না না, তা নয়, বৃষ্টিতে ভিজেছে তো তাই। হাতের মোমবাতিটা একটা টেবিলের উপরে রেখে ঘরের জানলাগুলো খুলতে খুলতে জ্যোতির্ময় বাবু বললেন, নিকুঞ্জদা মারা যাওয়ার পর এ ঘরে কেউ আর থাকে না। খুব শৌখিন ছিলেন উনি। নিজের ঘর দূর সব সময় সাজিয়ে রাখতেন। এ বাড়ির মালিক নিকুঞ্জবাবু যথেষ্ট শৌখিন ছিলেন তা বলে না দিলেও ছাদের ঝুলন্ত সুদৃশ্য বেলজিয়াম কাচের ঝাড়বাতি, ঘরের কোণে সেগুন কাঠের দেরাজ, একখানা বাহারি পেল্লাই খাট, দেওয়াল জোড়া বিশাল নকশাকাটা আয়না, মেঝেতে নরম কার্পেট শৌখিনতার প্রমাণ হিসেবে জলজল করছে। তবে সব থেকে বেশি নজর কেড়েছে আয়নার পাশে রাখা বেশ কিছু পাথরের নৃত্যরত নারী মূর্তি। মূর্তিগুলো ঠিক কি পাথর দিয়ে তৈরি বোঝা গেল না, তবে মূর্তিগুলোকে এক ঝলক দেখে জীবন্ত বলে ভুল হবে। সচরাচর যেটা হয়, বিশেষ করে পুরনো ঘর অনেকদিন পড়ে থাকলে তা সাপ, ব্যাঙ কিংবা বাদুড়ের ডিপো হয়ে ওঠে। এই ঘরটা কিন্তু তার একদম ব্যতিক্রম। সমস্ত আসবাবপত্র সাজানো একদম ঝকঝকে তকতকে, এমনকি কার্পেটে ধুলো পর্যন্ত নেই। অর্থাৎ এখানকার বাসিন্দারা মালিক না হলেও ঘরগুলো ভালোই পরিচর্যা করে। আচ্ছা, আমি তাহলে চলি। হ্যারিকেনটা রেখে গেলাম। বারান্দার শেষে বাথরুম পাবেন, ওখানে চৌবাচ্চায় জল আছে। আর হ্যাঁ, রাতে আলো ছাড়া বের হবেন না মোটেই। এই কথা বলে জ্যোতির্ময়বাবু বেরিয়ে যেতেই আমি দরজা বন্ধ করে দিয়ে খাটের উপর ধপ করে বসে পড়লাম। পর্ণা ততক্ষণে ব্যাগ থেকে আমার একটা ট্রাউজার আর নিজের একটা শাড়ি বার করে নিয়েছে, তার সাথে জলের বোতলটাও। তারপর হ্যারিকেনটা মেঝে থেকে তুলে নিয়ে জানলার উপরে রেখে বোতলের ছিপি খুলে চোখে মুখে জলের ঝাপটা দিতে দিতে আমাকে বলল, আমরা গাড়িটা এখানে নিয়ে আসতে পারতাম, বুঝলে? কি করে? রাস্তাটা তো নিজের চোখে দেখলে, গাড়ি ঢুকবে ওই রাস্তা দিয়ে। তাহলে এই গাড়িগুলো এলো কোথা থেকে? আমি উঠে গিয়ে জানলার কাছে গেলাম। বাইরে ঘন জমাট বাঁধা অন্ধকার। একটা রাতচরা পাখি হুম হুম করে ওই পুকুর ধারের বটগাছ থেকে ডেকে চলেছে অবিরাম। বৃষ্টি থামলেও আকাশ কিন্তু এখনো মেঘলা। পর্ণা হেরিকেনটা জানলার বাইরে বাড়িয়ে ধরল, আর তার আলোয় একটা অদ্ভুত দৃশ্য দেখলাম। জানলার ঠিক নিচেই বেশ কয়েকটি গাড়ি অবহেলায় পড়ে আছে। দেখেই বোঝা যায় গাড়িগুলো এসেছে বটে, কিন্তু ফিরে যায়নি একটাও। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। পর্ণা বেশ একটা যুদ্ধ জয়ের ভাব নিয়ে চোখে মুখে জল দেওয়া শেষ করে বোতলটা আবার ব্যাগে ঢুকিয়ে রেখে শাড়িটা হাতে নিয়ে আমাকে বলল,
এই তুমি একটু বাইরে যাও তো। কেন? কেন কি, চেঞ্জ করবো তো। বাথরুমে গিয়ে করে নাও না। বাবা গো, দরকার হলে আমি ভিজে কাপড়ে থাকবো, তো ওই অন্ধকার বাথরুমে যাব না। এখন যাও দেখি, আমার শীত করছে বড্ড। আচ্ছা, একটা কাজ করো, ওই খাটের কোণে গিয়ে চেঞ্জ করে নাও। আমি চোখ বন্ধ করে থাকবো। হ্যাট! কপট রাগ দেখিয়ে আমাকে শুধু প্রায় দুষ্টু। ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে এসে নিজের ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দিল পর্ণা। আমি বারান্দার রেলিং এর গায়ে হেলান দিয়ে দাঁড়ালাম। বারান্দাটা এখন পুরো অন্ধকারে ডুবে আছে। নিচের উঠোনের উপর একতলা ঘরগুলো থেকে আলো এসে পড়ছে। তার মধ্যেই জ্যোতির্ময় বাবুর বাচ্চা ছেলেটা খুঁড়িয়ে খুঁড়িয়ে সারা উঠোনময় পায়চারি করে বেড়াচ্ছে। কেউ যে খোঁড়া পা নিয়ে অত দ্রুত পায়চারি করতে পারে আগে জানা ছিল না। আমার মাথায় এখন পর্ণার কথাগুলো ঘুরছিল। যদি ওর কথা সঠিক হয়, তাহলে জ্যোতির্ময় বাবুর ছেলেই কি আমার গাড়ির সাথে? না না, এ অসম্ভব। তাছাড়া ওইটুকু ছেলে গাড়ির সাথে ধাক্কা খেলে, না, হতে পারে না। তবে এই বৃষ্টিতেও উঠোন শুকনো থাকার বিষয়টা আমার নজরে এসেছে এবং জিনিসটা কেমন অদ্ভুত ঠেকছে আমার কাছে। ঠিক এমন সময় আমার মনে হলো বারান্দায় যেন আমি একা নই, এখানে দ্বিতীয় কোনো ব্যক্তির আবির্ভাব ঘটেছে। কারণ অন্ধকার বারান্দায় নানা রকম খুটখাট আওয়াজ শুরু হয়েছে। প্রথমে ভাবলাম একটা ইঁদুর অথবা ছুঁচোর কাণ্ড হবে, কিন্তু খুটখাট শব্দটা ছাপিয়ে অন্ধকারের মধ্যেই কারোর পা টেনে টেনে চলার একটা খসখস শব্দ এবার আমি স্পষ্ট আরো শুনতে পাচ্ছি। এমন হয়নি তো আমার অজান্তেই কেউ উপরে উঠে এসেছে। সন্দেহ দূর করার জন্য আমি চেঁচিয়ে উঠলাম, কে? কোনো সাড়া এলো না, কাউকে দেখতেও পেলাম না। কিন্তু প্রায় সাথে সাথেই পায়ের আওয়াজটা দ্রুত বারান্দা দিয়ে সিঁড়ির কাছে গিয়ে মিলিয়ে গেল। কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়েছিলাম। সম্বিত ফিরল পর্ণার গলার আওয়াজে। অমন করে কি দেখছো বলো তো নিচে? পর্ণা দাঁড়িয়েছিল আমার উল্টো দিকের রেলিং এর হাত দিয়ে। পর্ণাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ অনেকদিন ধরে মনের মধ্যে পুষে থাকা বিকৃত একটা চিন্তা মনে কিলবিল করে উঠল। এমনিতেই রুগ্ন, বছরের অর্ধেক দিন রোগে ভোগা পর্ণার সাথে বিয়ের পর সেভাবে কিছুই করা হয়নি। এটাই সব থেকে বড় সুযোগ। কোমর সমান রেলিংটা এমনিতেই নড়বড়ে। প্রায় অন্ধকার বাড়িতে অন্ধকার দোতলা থেকে অসাবধানে পড়ে পর্ণার মৃত্যু। অফিসে সদ্য যোগ দেওয়া অনুশ্রীকে ঘরে আনতে আর কোনো বাধাই থাকবে না। অজান্তেই আমার হাত দুটো চলে গেল ওর কোমরের কাছে। ঠিক তখনই পেছন থেকে, কি গো, তোমার খিদে টিতে পাইনি? অন্ধকারে কি করছো? রাত কটা বাজে খেয়াল আছে? চমকে উঠলাম তীব্রভাবে। দরজার কাছে ভেজা কাপড় হাতে পর্ণা দাঁড়িয়ে। এতক্ষণ আমার সামনে যে ছিল সে তাহলে কে? অজানা একটা আতঙ্কের স্রোত গলা দিয়ে উঠে এলো। কি হয়েছে বলো তো? শরীর খারাপ লাগছে? তুমি বারান্দায় ছিলে না একটু আগে? মাথাটা একেবারেই গেছে নাকি তোমার? আমি তো সবই চেঞ্জ করে এই বের হলাম। ব্যাগ থেকে খাবারগুলো বের করি, তুমি এসো। হ্যাঁ চলো, খেয়ে শুয়ে পড়ি, শরীরটা ভালো লাগছে না। ভিজে জামা কাপড়টা পাল্টে দুটো স্যান্ডউইচ আর নরম হয়ে যাওয়া এক প্যাকেট চিড়ে ভাজা খেয়ে হ্যারিকেনের আলোটা কমিয়ে যখন ঘুমোতে গেলাম, তখন সময় আন্দাজ রাত 11টার উপর হয়ে গেছে। যদিও কলকাতা শহরে রাত 11টা মানে সন্ধ্যা, কিন্তু চুপচাপ কোলাহলহীন পরিবেশে এখানে মনে হচ্ছে এই রাত অনেক গভীর। বিছানায় মাথা দেওয়ার সাথে সাথেই পর্ণা প্রায় ঘুমে কাদা হয়ে গেল। আমার কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম এলো না। নানা রকম উদ্ভট চিন্তা মাথায় এসে ভিড় করছে। শুয়ে শুয়ে বিরক্ত লাগছিল। বিছানা ছেড়ে উঠে জানলার কাছে এলাম। খুব সুন্দর ফুরফুরে একটা হাওয়া
শরীর জুড়িয়ে দিচ্ছিল। কালো মেঘগুলো এখন তুলোর মতো টুকরো টুকরো হয়ে আকাশে ভাসছে। সাদা স্বরের মতো একটা কুয়াশার আস্তরণ ঘিরে রেখেছে সমস্ত প্রকৃতিকে। মোবাইলটা ভুল করে গাড়িতে ফেলে এসেছি। অবশ্য এনেও যে লাভ হতো তেমন নয়, তবু থাকলে বাইরে এই প্রকৃতির একটা ছবি তুলে রাখতে পারতাম। হঠাৎ ক্যাচ করে আমার পাশের ঘরের দরজাটা খোলার আওয়াজ পেলাম। এবার চাপা একটা অদম্য কৌতূহল আমাকে পেয়ে বসল। অতি সন্তর্পণে আস্তে আস্তে পা টিপে টিপে আমাদের দরজার পাল্লা দুটো একটু ফাঁক করে বাইরে তাকাতেই হতাশ হতে হলো আমাকে। কেউ নেই। বাইরে বেরিয়ে পাশের ঘরের দরজার কাছে গেলাম। না, বোধহয় আমার শোনার ভুল, কারণ দরজার গায়ে বড় একটা তালা ঝুলছে। আকাশে ঘন কালো মেঘের ফাঁক দিয়ে গোল থালার মতো চাঁদ উঁকি মেরে যাচ্ছে, আর তার ফলে জ্যোৎস্নার আলো চঞ্চল বালকের মতো দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে দ্রুত। আমি ঘরে ফিরে আসতে যাব এমন সময় সেই ক্ষণস্থায়ী চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম দুটো মানুষের ছায়া আমার ঠিক আগে আগে চলেছে। বলা বাহুল্য, তাদের মধ্যে একটি ছায়াও আমার নয়। কাদের ছায়া তাও জানি না, শুধু এটুকু বুঝতে পারছি একটি ছায়ার আকার একেবারেই ছোট। ভয়ে বিস্ময়ে গলা দিয়ে চিৎকার বেরিয়ে এসেছিল প্রায়, কিন্তু অনেক কষ্টে সংবরণ করলাম নিজেকে। এমন সময় ঘরের তালাটা সশব্দে খুলে গেল। সেই প্রবল কৌতূহলের কাছে অবশেষে হার মানল আমার সমস্ত ভয়ভীতি। ঘরের দরজার পাল্লা এখন হাট করে খোলা। চারপাশটা ভালো করে দেখে নিয়ে ঢুকে পড়লাম ভেতরে। অন্ধকার সস্নেহে জড়িয়ে ধরল আমাকে। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম, কেউ কি আছেন এই ঘরে? প্রত্যুত্তরে অন্ধকার নীরব হয়ে রইল। হঠাৎ একটা তীব্র চামড়া পোড়া গন্ধে নাক ঝাঁঝিয়ে উঠল। প্রায় সাথে সাথেই চোখের সামনে ঘর আলো করে দাউ দাউ করে জ্বলে উঠল বিছানাটা। বিছানার উপরে দুটো দেহ পুড়ছে, আগুনের শিখা মহল্লাসে গিলে নিচ্ছে তাদের। কি আশ্চর্য, কি ভয়ানক! মনে হচ্ছে যেন সেই জ্বলন্ত দেহগুলো এক দৃষ্টিতে চেয়ে রয়েছে আমার দিকে। হঠাৎ রঙ্গমঞ্চের পট পরিবর্তনের মতো দৃশ্যটা সম্পূর্ণ উধাও হয়ে গেল আমার চোখের পাশ থেকে। ফিরে এলো সেই অন্ধকার আকাশ, এক ফালি চাঁদ, আর দোতলার বারান্দা সেই তালাবন্ধ ঘরটা। মাথাটাও কেমন হালকা হয়ে গেল। এতক্ষণ কি তাহলে স্বপ্ন দেখছিলাম? কিছুই কি ঘটেনি? ঘুমিয়ে হাঁটার অভ্যেস আমার এককালে ছিল বটে, তাহলে সেটা কি আবার ফিরে এলো? পুনরায় ভাবনার অবকাশ পেলাম না, কারণ ততক্ষণে ঘর থেকে পর্ণার ভয়ার্ত কণ্ঠের আর্তনাদ রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিয়েছে। আমি দ্রুত ঘরে ঢুকে দেখি পর্ণা জানলার কাছে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। বিছানা, চাদর, বালি সব মাটিতে পড়ে আছে। দেখে মনে হচ্ছে যেন একটু আগে ঝড় বয়ে গেছে এখানে। আমি পর্ণাকে জড়িয়ে ধরলাম। আমার বুকে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল সে। কি হয়েছে পর্ণা? হ্যাঁ, কি হয়েছে বলো? আমি 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 শুয়েছিলাম, হঠাৎ মনে হলো কেউ যেন আমার পাশে এসে বসেছে। ভাবলাম তুমি। চোখ খুলে দেখলাম কেউ নেই, ঘর ফাঁকা। হঠাৎ করে ছাদে চোখ পড়তে দেখি ওই চার পাতে থেকে কেউ যেন গলায় দড়ি দিয়ে চলছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু তার আগে দড়ি ছিঁড়ে চূড়ান্ত দেহটা আমার গায়ের উপর পড়ে গেল। তুমি বিশ্বাস করো, আমি একটু বানিয়ে বলছি না। ঠিক আছে ঠিক আছে, আমি বিশ্বাস করেছি। এসো শুয়ে পড়ো এখন, টেনশন করো না, কিছু হবে না। কাল সকালে দেখবে সব ঠিক হয়ে গেছে।
তুমি আমাকে আমাকে একা একা ফেলে কোথাও যেও না, দোহাই দোহাই তোমার, যেও না, যেও না, যেও না কোথাও। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হয়ে বিছানায় বসো, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসছি। দরজাটা বন্ধ করে বিছানার চাদরগুলো সব ঠিকঠাক গুছিয়ে একরকম জোর করেই শুয়ে দিলাম পর্ণাকে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পর্ণার চেহারা যেন অনেকটাই খারাপ হয়ে গেছে। কপালের উপর ঘাম লেপটে থাকা চুলগুলো সরিয়ে দিলাম সযত্নে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বোধহয় আমার তন্দ্রা এসে গেছিল, আর সেই তন্দ্রার মধ্যেই বিচ্ছিন্ন কিছু শব্দ ও গন্ধ আমার নাকে এসে লাগলো। একবার মনে হলো একতলায় যেন কোনো একটা বিষয় নিয়ে সবার মধ্যে তীব্র কোলাহল হচ্ছে। আচ্ছা, এরা কি রাতে ঘুমায় না? আবার একবার মনে হলো আয়নার নিচে থাকা পাথরের মূর্তিগুলো বোধহয় হঠাৎ করে জীবন্ত হয়ে গেছে। তারা তাদের পাথুরে শরীরগুলো নিয়ে ঘষে ঘষে এগিয়ে আসতে শুরু করেছে আমাদের দিকে। কিছুক্ষণ পর আবার পাশের ঘরের দরজা খোলার আওয়াজটা পেলাম, আর তার খানিক পরেই আমাদের ঘরের দরজা খুলে কেউ যেন ভেতরে ঢুকলো, আর সাথে সাথেই বিভৎস পচা গন্ধে ভরে উঠল ঘরখানা। স্পষ্ট যেন দেখতে পেলাম তার সমগ্র শরীরটা পোড়া, দেহ থেকে মাংসগুলো খসে খসে পড়ছে মাটিতে। কি বিভৎস দৃশ্য! চোখ খোলার মতো শক্তি আমার আর অবশিষ্ট ছিল না। ঘুমটা ভাঙলো ভোরবেলায় পর্ণার গোঙানিতে। ধর্মর করে উঠে দেখি ওর শ্বাসকষ্টের সমস্যাটা আবার শুরু হয়েছে। হাত দিয়ে ইশারা করে বারবার কিছু একটা বলতে চাইছে আমাকে। ইনহেলার ইনহেলার লাগবে এক্ষুনি। আমি ছোট হ্যান্ডব্যাগটা তন্ন তন্ন করে খুঁজলাম, ব্যাগে নেই। সর্বনাশ, তাহলে তো গাড়িতে পড়ে রয়েছে ওটা। আমি খাট থেকে নেমে জামাটা গায়ে গলিয়ে এক দৌড়ে নিচে নেমে এলাম। বাইরে অন্ধকার অবশ্য তখনও অতটা ফিকে হয়নি। ভাগ্য খুব সুপ্রসন্ন ছিল বলতে হবে, কারণ সদর দরজাটা খোলা। কোনো দিকে না তাকিয়ে রাস্তা ধরে প্রায় দৌড়তে শুরু করলাম, কিন্তু গাড়ির কাছাকাছি এসে পকেট হাতড়ে বুঝতে পারলাম চাবিটা নিয়ে আসা হয়নি। নিজেকেই চড় মারতে ইচ্ছে হলো আমার, কিন্তু এরপরই যে একটা ভয়ঙ্কর অবিশ্বাস্য ঘটনা আমার জন্য অপেক্ষা করছিল সেটা জানতাম না। আমি আমার গাড়ির চাবিটা আনার জন্য যখন নিকুঞ্জ ভবনের দিকে জোর পায়ে হাঁটতে শুরু করেছি, ঠিক তখনই ঘটল ঘটনাটা। ততক্ষণে অন্ধকার কেটে গিয়ে আলো ফুটতে শুরু করেছে। দূর থেকে পুকুরের ঘাটের ভাঙা সিঁড়িটা দেখতে পেলাম, কিন্তু পুকুর রয়েছে, পুকুর পাশে হেলে যাওয়া বটগাছটাও আছে, কিন্তু বাড়িটা নেই। কোথায় নিকুঞ্জ ভবন? সেখানে ধু ধু করছে শুধু মাঠ। যত দূরে চোখ যায় তত দূর কোনো বাড়িঘর তো দূরের কথা, জনমানবের চিহ্ন মাত্র নেই। আদেও যে এখানে একটা বাড়ি ছিল তার কোনো প্রমাণ নেই। কেউ যেন বাড়িটাকে সযত্নে মুছে দিয়েছে। আমার চোখের সামনে সমস্ত পৃথিবীটা যেন একবার দুলে উঠল। আমি মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। পর্ণা কোথায় গেল? পর্ণা! আমি পাগলের মতো নাম ধরে ডাকতে শুরু করলাম, কিন্তু সেই ডাক শূন্যে চারিদিকে প্রতিধ্বনিত হয়ে শূন্য হাতে আমার কাছে ফিরে এলো। বড় রাস্তায় উঠে কত লোককে জিজ্ঞেস করলাম এই নিকুঞ্জ ভবনের কথা। কেউ জবাব দেওয়া তো দূরের কথা, নিকুঞ্জ ভবনকে চিনতেই পারল না। সারাদিন পাগলের মতো ধান খেতে দুপাশের জঙ্গল খুঁজলাম, পর্ণা নেই। রূপকথার রানীর মতো হঠাৎ আমার জীবনে এসে যেন আবার সেই রূপকথার দেশে চলে গেছে। শরীর বড্ড ক্লান্ত লাগছিল। বসে রইলাম মাটিতে,
সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে, আকাশ হয়ে গেছে সিঁদুরের মতো লাল। গরম লাগছে ভীষণ। শার্টটা খুলে ছুঁড়ে ফেলতে গিয়ে হঠাৎ তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ মাটিতে পড়ল। কাগজের ভাঁজটা খুলতেই বুকের মধ্যে কেমন হু হু করে উঠল। পর্ণার হাতের লেখা। বিপ্লব, এই পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের যুক্তিনিষ্ঠ মনকে টলমল করে দেয়। নিকুঞ্জ ভবনের ঘটনাটা ঠিক তাই। আসলে নিকুঞ্জ ভবন একটা মৃতপ্রায় নক্ষত্রের মতো, যে হয়তো মহাকাশের বুক থেকে মুছে গেছে অনেক আগেই, কিন্তু সীমাহীন দূরত্ব অতিক্রম করে আসা আলোর সাহায্যে তার অস্তিত্বকে আমাদের সামনে টিকিয়ে রেখেছে এখনো। কোনো একটা সময় নিকুঞ্জ ভবন বলে সত্যিই কিছু ছিল, কিন্তু এখন আর নেই, ইতিহাস হয়ে গেছে সে। আসলে আসলে আমার মনে হয় এই বাড়িটার ভেতরে প্রাণ আছে। শুনে অবাক হচ্ছ নিশ্চয়ই। অবাক হওয়ারই কথা, কারণ তুমি যখন শেষ রাতে ঘুমিয়ে পড়েছিলে আমি নেমে গিয়েছিলাম একতলায়। সেখানে একটা হল ঘরের মতো আছে। অবাক হয়ে দেখেছি অত রাতেও বাড়ির সবাই হল ঘরে বসে আড্ডা দিচ্ছিল। ওরা সবাই কোনো না কোনো বছরের এই নির্দিষ্ট রাত্রিতেই আমাদের মতো এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল, কিন্তু আর কখনো ফিরে যেতে পারেনি। বলা ভালো, অজানা কোনো মায়ার বাঁধনে তারা এমনভাবে আটকা পড়েছে যেখান থেকে আর ফিরে আসা কখনো সম্ভব নয়। তো তোমার মনে আছে আমরা যখন সদর দরজা দিয়ে ঢুকছিলাম তখন কুতলায় একটা মহিলা দাঁড়িয়েছিল? জানো সে কে? ওর নাম সুমিত্রা, আমার কলেজ লাইফের বন্ধু। আমাদের বউ ভাতের দিন এসেছিল। বিয়ের অ্যালবাম দেখলে ওর অনেক ছবি পাবে। গত বছর শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার সময় গাড়ি সহ হারিয়ে গেছিল। আমরা ভেবেছিলাম কারোর সাথেই অ্যাফেয়ার ছিল, পালিয়েছে। তাই একটা প্রশ্ন আমার মনে ঘোরাফেরা করছিল রাত থেকেই। সুমিত্রাই আমার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিয়েছে। গতকাল রাতে আমি যাকে ঝুলন্ত অবস্থায় দেখেছিলাম, আসলে তিনি এই বাড়ির মালিক নিকুঞ্জ সামন্ত। আজ থেকে প্রায় 100 বছর আগে চোখের সামনে নিজের পুরো পরিবারকে আগুনে পুড়ে মরতে দেখে মানসিক ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছিলেন তিনি। নিচের ওই হল ঘরে ওনার একটা তৈলচিত্র আছে। গতকাল রাতটাই ছিল সেই 100 বছর আগের মর্মান্তিক রাত। নিকুঞ্জ সামন্ত মারা যাওয়ার পর তার এই শখের বাড়িটা হয়তো খালি পড়ে থাকতে থাকতে একসময় ইতিহাসের গহ্বরে তলিয়ে গিয়েছিল, কিন্তু বাড়িটার বেঁচে থাকার নেশা যায়নি। এই নেশাই তাকে প্রত্যেক বছর ওই নির্দিষ্ট দিনটাতে পার্থিব জগতে ফিরিয়ে আনছে। আর এই বাড়ির সাথেই বারবার ফিরে আসছে নিকুঞ্জ সামন্ত আর তার স্ত্রী পুত্ররা। বছরের পর বছর এই একই রঙ্গমঞ্চেই অভিনীত হয়ে চলেছে এক ইতিহাস বিস্তৃত মর্মান্তিক ঘটনার কিছু অংশ। নিজের একাকিত্ব কাটানোর জন্য নিকুঞ্জ ভবন প্রত্যেক বছর বর্ষণমুখর রাতে এখানে আটকা পড়া মানুষগুলোকে শিকড়ের মতো ছড়িয়ে দেয় চারদিকে নতুন মানুষ ধরে আনার জন্য। ঠিক যেমন গতকাল ওই 3 জন এসেছিল। আমার খুব খারাপ লেগেছে বিপ্লব, তোমাকে মিথ্যে বলেছি বলে, কিন্তু আমার কোনো রকম শ্বাসকষ্ট ওঠেনি। আমি শুধু অভিনয় করেছি মাত্র। আমি তা না করলে ভোরবেলায় তোমাকে বের করতে পারতাম না বাড়ি থেকে, কারণ দিনের আলো বাড়ার সাথে সাথেই এই বাড়ির অস্তিত্ব পৃথিবীর বুক থেকে 1 বছরের জন্য মুছে যায়। তোমার বেঁচে থাকার প্রয়োজন আছে বিপ্লব, তোমাকে এই পৃথিবীর এখনো দরকার আছে। আমি ক্রনিক অ্যাজমার রোগী। আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান ডক্টর ঘোষের কাছে ব্যক্তিগতভাবে জেনেছি আমার আয়ু বেশি দিন নেই। তাই তোমার জীবনকে নষ্ট করতে চাই না। নিজেকে সরিয়ে নেওয়ার এর থেকে ভালো উপায় আর খুঁজে পাইনি আমি। আমাকে ক্ষমা করে দিও বিপ্লব, শুধু একটা অনুরোধ করছি। রাখা না রাখা অবশ্য তোমার ব্যাপার। যদি আমি তোমার মধ্যে কিছুটা জায়গা করে থাকি, তবে উপযুক্ত জীবন সাথীকে যখন তুমি খুঁজে পাবে তখন আমাদের শোয়ার ঘরের আলমারিতে রাখা ওর সব থেকে প্রিয় লকেটটা, যেটা তুমি আমাকে প্রথমবার সরস্বতী পুজোর দিন পরিয়ে দিয়েছিলে, সেটা ওকে উপহার হিসেবে দিও। ওই লকেটের মধ্যে দিয়ে আমি তোমাদের দুজনের মধ্যে চিরকাল বেঁচে থাকবো।
ইতি, তোমার পর্ণা। সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন নূপুর চক্রবর্তীর কলমে গ্রামের নাম নিঝুমপুর। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সংকেত অডিও স্টোরিজ। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।